আমাদের আজকের নাটক আকাশ আনন্দের হৃদয়। রচনা মুস্তাফা মোহাম্মদ আব্দুর রব। প্রযোজনা প্রেম গোপাল হালদার। নাট্যানুষ্ঠান আকাশ আনন্দের হৃদয়। যে কথা বলছিলাম আমি, ম্যাডাম মানে আপনার স্ত্রী আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমি যা বলেছিলাম তিনি তাই শুনেছিলেন। তাই চরম প্রতিকূল অবস্থার ভেতরে কয়েক ডজন চোখকে ফাঁকি দিয়ে ম্যাডাম এবং আপনাদের 4 বছরের মেয়ে শিমুলকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছিলাম আমি। আপনার এই 5 বছরের নিরুদ্দিষ্ট জীবন এবং মৃত্যুর অসমর্থিত খবর ম্যাডামের জীবনকে এক দুঃসহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। সে সঙ্গে আপনার বইমাত্রেয় ছোট ভাই আবির খন্দকারের চক্রান্ত, মানে আপনার এই বাড়িটা দখল নেবার জন্য। মাঝে মধ্যেই ম্যাডামকে এমন সব কথা বলতেন যা একজন মেয়ের পক্ষে সহ্য করা, যেমনটা মনে হয়েছে আমার, সহ্য করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আপনার ভাই আবির খন্দকার এখন প্রচুর অর্থবিত্তের অধিকারী। তার গোপন ও প্রকাশ্য ব্যবসা তাকে এই অর্থবিত্তের অধিকারী করেছে। আসিফ, আমি রানুর কথা শুনতে চাই। স্যার ম্যাডামের কথা বলতে গেলে আপনার ভাইয়ের কথা এসে যায়। তাই আমি মনে করি আবির খন্দকারের কথা যেটুকু প্রয়োজন আমি বলে দেই। আপনাকে সবিনয়ে অনুরোধ করছি স্যার, আপনি অস্থির হবেন না। ম্যাডাম এবং শিমুল নিরাপদ দূরত্বে নিরাপদেই আছে। আসিফ, তুমি কি আমার মনের অবস্থা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারাটাই তো স্বাভাবিক। ম্যাডামও এভাবেই বলতেন মাঝে মধ্যে। বলো। আবির খন্দকারের গোপন ব্যবসার মধ্যে সবচেয়ে বড় ব্যবসা এদেশে নিষিদ্ধ কিছু ওষুধ। সীমান্ত পার হয়ে সমুদ্রপথে ওগুলো এদেশে আসে। আমরা 17 জন লোক সারা দেশে বিশেষ বিশেষ ওষুধের দোকানে ওষুধগুলো পৌঁছে দেই। আমাদের মাথার উপরে আছেন একজন বড় ভাই। বড় ভাই আমাকে বলেছিলেন ম্যাডাম আর শিমুলকে যে কোনোভাবে ঢাকা থেকে নিরাপদে সরিয়ে দেয়, নইলে আবির খন্দকার দ্বিতীয় কোনো পক্ষকে দায়িত্ব দেবে। বড় ভাই নিজে থেকে 2 মাস সময় নিয়েছিলেন। আমরা খুন জখম ছিনতাই জায়গা জমি বাড়ি দখল লুটপাটের মতো কাজ করি না স্যার। তাই বড় ভাই চেয়েছিলেন চরম অবস্থাটা পাশ কাটাতে। আবির? হ্যাঁ স্যার, আবির খন্দকার আপনার বইমাত্রেও ভাই এখন সিঙ্গাপুরে। তার 2 ছেলেই জটিল রোগে আক্রান্ত। যখন ম্যাডামকে সরিয়ে দেই তখনও তিনি সিঙ্গাপুরে ছিলেন। বড় ভাইয়ের সবুজ সংকেত পাওয়ার 3 দিনের মধ্যেই ম্যাডামকে শিমুল সহ হাতিবান্ধা গ্রামে আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই। আমার বোন আর ভগ্নিপতি হাতিবান্ধা পর্যন্ত গিয়েছিলেন। যাবার সময় ম্যাডামের কাছে প্রায় 14.5 লক্ষ নগদ অর্থ আর 7 ভরি সোনার গহনা ছিল। তোমার এই ঋণ শোধ দেবার নয়। না স্যার, ম্যাডামের ঋণও আমার শোধ দেবার শক্তি নেই। আমি জানি টাকা দিয়ে সব ঋণ শোধ করা যায় না। ঠিকই বলেছ। আমি তখন হাজতে, আমার ঘরে সন্তান সম্ভবা স্ত্রী, আমার বোন ভগ্নিপতি তখন রাজশাহীতে। আমি অন্ধকারের মানুষ, সবাই কাছে আসতে ভয় করে, কিন্তু ম্যাডাম ভয় করেননি। আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটেছেন, 16টা দিন ধরে তার পাশে থেকেছেন। আমার স্ত্রীর জন্য ম্যাডাম স্কুল থেকে ছুটি নিয়েছিলেন। 80,000 টাকা খরচ করেছিলেন স্যার। যদি আপনার ব্যাংকে কাজ থাকে সেরে নেবেন, আমার লোক সঙ্গে থাকবে। তারপর আপনাকে ট্রেনে তুলে দেবে, সঙ্গে লোক থাকবে, আপনাকে চন্দননগর রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। রেল স্টেশনের পাশেই নদী, হাতিবান্ধা নৌকা পাবেন সেখানে। এই যে স্যার ধরুন, ম্যাডাম এই কাগজপত্রের 3টে প্যাকেট আমার কাছে রেখে দিয়েছিল। ম্যাডাম আপনার মৃত্যু সংবাদ বিশ্বাসও করেননি, আবার অবিশ্বাসও করেননি। আমার মনে হয়েছিল আবির খন্দকারের এই কাজ ওটা। আপনার ল্যান্ড ফোনের নম্বরটা জানতেন তিনি, ম্যাডামের মোবাইল নম্বরটাও তো জানা ছিল তার। বিদেশি কোনো এজেন্ট দিয়ে ল্যান্ড ফোনে খবরটা তারই পাঠানো। আমি ম্যাডামের মুখে শুনেছি আপনার হেড অফিস জেনেভা থেকে আপনার মৃত্যুর সংবাদ কনফার্ম করা হয়নি। সে আমি জানি। আপনাকে আরেকটা কথা বলতে চাই স্যার। বলো। আপনার বাড়িটার জাল দলিলের মাধ্যমে আবির খন্দকার দখল করে নিয়েছেন। বাবার মৃত্যুর পর আমি আবিরকে বড় করে তুলেছিলাম। আপনাকে অনুরোধ করছি স্যার, ওই বাড়ির কথা আপনি ভুলে যান। আমি বুঝতে পারছি,
তুমি কেন এই অনুরোধ করছো? আসিফ, স্যার, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ওই বাড়ির কথা আমি আমি ভুলে যাব। ধন্যবাদ স্যার। বিদেশ থেকে ফিরে আমাকে যে খুঁজবেন, কেন যেন আমার ভেতরে একটা ধারণা জন্মে গিয়েছিল। তারপরে তো এয়ারপোর্টে আমার এক আত্মীয়কে আপনার একটা ছবি দিয়ে বলেছিলাম, যদি কোনোদিন আপনি ফেরেন আমি যেন খবরটা পাই। সেভাবেই আপনার দেশে ফেরার খবরটা পেয়েছি স্যার। আর তাই এয়ারপোর্টের বাইরে আসতেই আপনার সম্মুখে আমি দাঁড়াতে পেরেছিলাম। ভেবেছিলাম আমাকে আপনার চিনতে কষ্ট হবে, কিন্তু অবাক কাণ্ড, আমাকে দেখেই আপনি আমার নাম ধরে ডাকলেন। তোমাকে আমি চিনতে পারবো না? তুমি কি করে ভাবতে পারলে? আমি যখন ঢাকায় এক সরকারি কলেজে চাকরি করতাম, তখন তো তুমি সেখানেই পড়তে। জি স্যার। 2 বছর তুমি যখন কলেজ ফাইনাল দিচ্ছিলে, তখনই আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে জেনেভায় চলে যাই। যাওয়ার আগে আমি আর রানু তোমাদের বাসায় গিয়েছিলাম। তোমার বাবা আমার ভালো বন্ধু ছিলেন। জি স্যার, সব আমার মনে আছে, সব মনে আছে স্যার। অনেক রাত হচ্ছে, প্রায় 11টা পার হয়ে গেল। আসুন আমরা খেয়ে নিই। একটা কথা আসিফ, জি স্যার, বলুন না। আমার জানতে খুব ইচ্ছে করছে, কেন কেন তুমি এ পথে এলে? মাঝে মধ্যে আমার ভেতরে এরকম প্রশ্ন জাগে স্যার। আবার কখনো যদি আপনার সাথে দেখা হয় তখন সব বলবো। তবে একটা অনুরোধ স্যার, আমাকে একটা খবর দেবেন। আমি আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করে আসবো। আমার স্ত্রী তো মাঝে মধ্যেই ম্যাডামের কথা বলে স্যার। শুধু খবর তোমাকে দেব না আসিফ, তোমাদেরকে আমি ডাকবো। ও, তোমাকে বলা হয়নি, কি স্যার? দেশে আমি মাস 3 থাকবো, তারপর আবার জেনেভায় চলে যাব। সেখান থেকে সম্ভবত আবার দেশেই ফিরব, তবে ঢাকাতে নয়, কক্সেস বাজারে। চলুন স্যার, খেয়ে নিই। আট বছর 3 মাস, 3টে বছর কেটেছে রুয়ান্ডা, বুরুন্ডি এবং উগান্ডায় শরণার্থী শিবিরগুলোর ব্যবস্থাপনার কাজে। তারপর দক্ষিণ সুদান, সেখানে 3 মাস থেকে ছুটিতে দেশে ফেরার কথা। না, দেশে ফেরার হলো না। আমরা শরণার্থী সংস্থার 9 জন কর্মকর্তা কর্মচারী অপহৃত হলাম। আমরা আসলে মুক্তি পাবার আগ পর্যন্ত মৃত্যুর মুখোমুখি বসে থেকেছি। মুক্তি পাবার পর আমরা জেনেভায়, তারপর হাসপাতাল, তারপরে দেশে ফেরা। 8 বছর 3 মাস, 8 বছর 3 মাস রানুর সঙ্গে আমার দেখা নেই, দেখা নেই শিমুলের সাথেও। হায়, 8 বছর 3 মাস। তোমার নামটা আমি ভুলে গেছি। মমিনুল হক। হ্যাঁ হ্যাঁ, মমিন। এবার তোমাকে আমি জানি স্যার, আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাবার ট্রেন তো 9:30টায়, এখন 7টা বাজে, সকাল 7টা। আচ্ছা শোনো, আমরা কিছু খেয়ে নিতে পারি? তা পারি স্যার, কিন্তু তার আগে আসিফ ভাইকে। ও হ্যাঁ হ্যাঁ, আসিফকে জানাতে হবে। দাঁড়াও, মোবাইল করছি। আসিফ, হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি চন্দননগর স্টেশনে। হ্যাঁ হ্যাঁ আসিফ, হ্যাঁ ঠিক আছে, ঢাকায় ফিরলে দেখা তো হবেই। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থেকো। এসো মমিন, আমরা কিছু খেয়ে নিই। জি স্যার। স্যার, আসিফ ভাই বলে দিয়েছেন আপনাকে নৌকায় তুলে দিয়ে। সে আমি জানি তো। এসো, বুঝলে মমিন, এর আগে আমি 3 বার এই চন্দননগর রেল স্টেশনে নেমে হাতিবান্ধায় শ্বশুর বাড়িতে গেছি। এই মাঝি,
তুমি হাতিবান্ধা চেনো? আমার গ্রামের পাশেই তো হাতিবান্ধা। ও, তা কি নাম তোমার গ্রামের? মালতীনগর। আর তোমার নাম কি? আমার নাম আবির মাঝি। তা ভাড়া কত নেবে? ভাড়া একলা যাবেন নাকি? এই ধরো একাই, আমাদের স্যার যাবেন। ও, তাহলে একটু ধরে দেবেন। কিন্তু কত নেবে বলবে তো? ওই 450 দেবেন। 450? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তা কত ঘন্টা লাগবে? বেশিক্ষণ লাগবে না, আমার নৌকা ইঞ্জিনে চলে তো, এই 3-3.5 ঘন্টা লাগবে। শোনো আবির, যদি কোনো সমস্যা হয় স্যারকে আবার কিন্তু এখানে ফিরিয়ে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার উঠুন স্যার। হ্যাঁ, দিন দিন স্যার, ব্যাগ দুটো আমি তুলে দিচ্ছি। এই যে আবির, তুমি 450 চেয়েছো, আমি কিন্তু তোমাকে 500 টাকা দিচ্ছি। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে টাকা। ইয়ে মমিন, আসিফ ভাই যেমনটা বলেছেন আমি তেমনটাই করছি স্যার। আবির নাও না, নিন। স্যার তাহলে আমি আসি স্যার, খোদা হাফেজ। আচ্ছা এসো। আবির, স্যার, বাড়িতে কে কে আছে তোমার? 2 ছেলে, ছোট মেয়ে, মা আর স্ত্রী। ছেলে দুটো হাই স্কুলে পড়ে, মেয়েটা পড়ে প্রাইমারিতে। বেশ তো, খুব ভালো। আচ্ছা আবির, যে এই সারাদিনে তুমি কিরকম আয় করো? এই ধরেন, তেল মোবিল খরচ বাদ দিয়ে কোনোদিন 400-500 টাকা থাকে, কোনোদিন 200-300, সংসার চলে যায় স্যার। আচ্ছা আবির, হাতিবান্ধা গ্রামটা কি আগের মতোই আছে? বিয়ের পরে আমি ভারতিনেক এসেছি, এখনো মনে আছে আমার। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে নদী। আচ্ছা কি যেন নাম নদীটা? হিজলা হিজলা। হ্যাঁ হ্যাঁ, হিজলা হিজলা। নদীর দুপাশ দিয়ে যতদূর চোখ যায় হিজল গাছের শাড়ি। স্যার, এখন আর সেই হাতিবান্ধা নেই স্যার। 2 বছর আগে ভয়ঙ্কর বন্যা হয়েছিল। পূর্ব হাতিবান্ধায় প্রায় সব বাড়িঘর, জমি জমা হিজলা নদী গিলে খেয়েছে। লোকজন কেউ আরও পূব দিকে, কেউ পশ্চিমে ঘরবাড়ি তুলেছে, কেউ কেউ আবার অন্য কোথাও সরে গেছে। পূর্ব হাতিবান্ধা হিজলা নদীতে গিলে খেয়েছে। রানুর বাবার বাড়ি তো পূর্ব হাতিবান্ধার উত্তর দিকেই ছিল। বাড়ির সঙ্গেই ছিল বিঘে 3 ঔষধি গাছ আর লতা গুল্মের বাগান। একটা সংশয় আমাকে ঘিরে ধরেছে। রানু আছে তো বাবার বাড়িতে, না অন্য কোথাও চলে গেছে? স্যার, হ্যাঁ? আমরা এসে গেছি। ওই যে বাঁকটা পার হলেই হাতিবান্ধা, আর মিনিট 15 সময় লাগবে। ও আচ্ছা আবির, স্যার, তুমি আলী কবিরাজের নাম শুনেছ? হাতিবান্ধার আলী কবিরাজ। কি যে বলেন স্যার, অত বড় কবিরাজ আশেপাশে 10-20 গ্রামে নাই। আলী কবিরাজ আমার শ্বশুর সাহেব। কেমন আছে বলতে পারো? এই 3 বছর হবে কবিরাজ সাহেব তো মারা গেছেন। বড় ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর শুনে আশেপাশের কত গ্রামের লোকজন যে এসেছিল, আমিও এসেছিলাম। কি যে ভালো মানুষ ছিলেন। না, আপনার শ্বশুর বলে বলতেছি না স্যার, আসলেই ভালো মানুষ ছিলেন। অনেক দূরের মানুষ তার নামেই এই হাতিবান্ধা গ্রামকে চিনত। স্যার, এই হাতিবান্ধা এসে গেছে স্যার। যে গ্রাম আমি দেখে গেছি আবির, সে গ্রাম তো আমি দেখছি না। আচ্ছা আবির, হ্যাঁ, ওই যে নৌকায় বসে ছিপ দিয়ে মাছ মারছেন এক ভদ্রলোক, ও ও তো সনাতন কাকা। ওনার কাছে খবরটা নেই। আমার নৌকাটা তার নৌকার কাছে নিয়ে যাই। কি খবর গো সনাতন কাকা, কটা মাছ পেলে? আসো কেমন? আবির মাঝি যে হ্যাঁ, কোত্থেকে আসছিস? চন্দননগর থেকে আসছি। কাকা, হ্যাঁ, এই ভদ্রলোক আপনার সঙ্গে কথা বলবে। তাই বলুক না। যে, কাকা, আমি রানুর খোঁজে এসেছি। রানু ওই আলী কবিরাজের মেয়ে? জি কাকা। রানু তো গ্রামে নেই বাবা। তুমি কে? কাকা, উনি আলী কবিরাজের জামাই কাকা। ও, বাড়ি ঘর ভেঙে যাওয়ার পর মাসখানেক আমার পাশের বাড়িতে ছিল, তারপর চলে যায়। শুনেছি মুরারিপুর গ্রামে চলে গেছে। ওখানে নাকি ওরা স্কুল জীবনের বান্ধবী থাকে। যাবার সময় আমার সঙ্গে দেখা হয়নি বাবা। আমি শুনেছি ওর বাবা তো মারা গেছে। জি আমিও শুনেছি।
ও কাকা, তাহলে আসি কাকা। আয় বাবা। স্যার, এবার বলুন, আপনি কি চন্দননগর ফিরে যাবেন? আচ্ছা আবির, যে রূপগঞ্জ এখান থেকে কত দূর? ঘন্টা দুয়েকের পথ হবে। আমার এক বন্ধুর বাড়ি ওখানে। এর আগে বার তিনেক আমি রূপগঞ্জে গিয়েছি। আচ্ছা আবির, তুমি তুমি মুরারিপুর চেনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি স্যার, চিনি। খুব ভালো। ঠিক আছে আবির, রূপগঞ্জেই চলো। সনাতন কাকা, আসি আমরা। এসো বাবা। মুরারিপুর আমি জানি না হরিপদ সান্যাল চেনে কিনা। রূপগঞ্জে তো অনেক পুরনো মাছের ব্যবসা কেন্দ্র। আমি যখন এসেছি তখনই দেখেছি বড় বড় মাছের আড়ত। আচ্ছা আবির, এ তুমি কি রাতে রূপগঞ্জেই থাকবে? থাকতেও পারি, আবার নাও পারি। যদি মাছের ভাড়া পাই তাহলে মোহনগঞ্জ চলে যাবো। তাহলে মুরারিপুরে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, গেছি স্যার। তবে স্যার, রূপগঞ্জে তো অনেক দূর থেকে মাছ ব্যবসায়ী আসে। খোঁজ খবর নিলে কাউকে পাওয়া যেতেও পারে, যাদের মুখে ওই মুরারিপুরে অনেক খবর শোনা যাবে। আমরা এসে গেছি স্যার। আপনি বসুন, আমি নৌকাটা ভালো করে ভিড়িয়ে বেঁধে নিই, তারপর নামবেন। দেন দেন, ব্যাগ দুটো আমাকে দেন। হ্যাঁ, এবার আমার হাত ধরেন। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, দেখে দেখে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাগ দুটো ঘাটের উপরে তুলে দিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাও। আবির, হ্যাঁ, টাকাটা নাও। আমাকে 200 টাকা দেন স্যার। আচ্ছা ঠিক আছে। এখন যাবে কোথায়? ওই তো ওইদিকে, ওই মোবারকের হোটেলে। মোবারক? হ্যাঁ, হ্যাঁ, চিনি তো তাকে। আগে চায়ের দোকান ছিল। চায়ের দোকানও আছে, সঙ্গে হোটেলও করেছে। রূপগঞ্জ তো আর সেই রূপগঞ্জ নেই, সারা রাত ব্যবসা চলে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান স্যার, নৌকা সেগুলো তালাটা মেরে আসি। নৌকা হারায় না, তবুও সাবধান আর কি, ঘাটে ঘাটে পাহারাদার থাকে। এবার বলুন স্যার, কোন দিকে যাবেন আপনি? ওই মোবারকের হোটেলেই চলো। দুপুরে তুমিও তো খাওনি, আমিও খাইনি। চলেন তাহলে। দেখো তো মোবারক, আমাকে চিনতে পারো কিনা? কি, চিনতে পারছো না? না মানে, না মানে আপনি, হ্যাঁ এবার চিনতে পেরেছি। আপনি হরি কাকার বন্ধু, বেশ আগে কয়েকবার এসেছেন এখানে। তখন তুমি 16-17 বছরের ছিলে, এখন তো অনেক বড় হয়ে গেছো। কেমন আছেন আপনি? যেমনটা দেখছো। মোবারক, বলেন। তোমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, সকালের দিকে দোকানে আসেন, দুপুরে বাড়ি যান। আচ্ছা, এবার হরিপদর কথা বলো। হরি কাকা তো ঘন্টাখানিক আগেই এসেছিলেন। আপনি বসুন, আমি খুঁজে আনছি। স্যার, হ্যাঁ, স্যার তাহলে স্যার এবারে আমি আসি, মাছের আড়তে যাব। ভাড়া হলে চলে যাব মোহনগঞ্জ। আচ্ছা ঠিক আছে, এসো। এই শোনো আবির, যে কয়েকদিন এখানে থাকবো। তুমি যদি 2-1 দিনের মধ্যে এখানে আসো, মোবারকের কাছে খোঁজ নিও। তোমার নৌকাতেই আমরা মুরারিপুর যাব। আমি তো কাল সকালেই মোহনগঞ্জ থেকে ফিরে আসবো। আমি তাহলে এখানেই থাকবো। সকাল? হ্যাঁ স্যার, ওই সকাল 10টার দিকে আমি ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কই, কোথায় রে মোবারক? শিহাব কোথায়? ওই তো বসে আছেন। শিহাব হরিপদ, ভাই আমার, কতদিন পরে তুই এলি। আয় ভাই, আমার বুকে আয়, আয়। তুই তুই সেই আগের মতোই আছিস। মোবারক, কাকা, আমরা বকুলতলায় বসছি, চা পাঠিয়ে দে। আয় ভাই, সেই বকুলতলা এখনো গাছটি বেঁচে আছে। গোড়াটা ইট সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছি, এখনো ফুল ফোটে। হ্যাঁ, বস বস। রূপগঞ্জ তো আগের মতো নেই, দোকানপাট বেড়েছে, মাছের আড়ত বেড়েছে। ভোর 3টের পর থেকে মাছের নৌকা আসতেই থাকে, সারা রাত দোকানপাটের অনেকগুলো খোলেই থাকে। মোবারকের হোটেল তো সারা দিন সারা রাত জাগে। সেসব কথা, কেমন আছিস?
বল এবার বল। কেমন যে আছে এখানে বসে তো বলা যাবে না বন্ধু। রাতে দুই বন্ধু মুখোমুখি বসে কথা বলবো। সেই ভালো, এতদিন পরে দেখা। মানুষের ভালো থাকা মন্দ থাকা কত কি না থাকে। আচ্ছা, তুই কেমন আছিস? আমি কেমন আছি? সত্যি বলছি ভাই, আমি জানি না কেমন আছি। তবে তুই এসেছিস তাই মনে হচ্ছে ভালো আছি। বাকি কথা রাতেই বলবো। অনেক কথা জমে আছে রে, অনেক কথা। দেখবো শিহাব, ওই যে নীল শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যে মেয়েটা হেঁটে আসছে, চিনতে পারিস কিনা? না রে হরি, আমি ঠিক চিনতে পারছি না। তাহলে কাছে ডাকি। হ্যাঁ, হেনা, হেনা, কই রে হেনা, একবার এদিকে আয় বোন। নে চা নে শিয়া। দাদা, দেখ তো হেনা, চিনতে পারিস কিনা ভালো করে দেখ। ঠিক মানে, আরে এ তো শিহাব ভাই। কিরে শিয়াব, এবার তো চিনতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আমরা যখন ফাইনাল ইয়ারে, তখন হেনা ফার্স্ট ইয়ারে। রানুই ওকে সাথে করে নিয়ে এসেছিল। বেশ মনে আছে তো। দাদা, তোমার উপর কিন্তু আমার ভারী রাগ হয়েছে। কেন রে? 5 দিন আগে বলে গেলে। মনে পড়ছে, তোকে বলেছিলাম পুঁটি মাছের চচ্চড়ি আর মসুর ডালের ঝোল। তুমি কিন্তু আমি মোতরপুরে গিয়েছিলাম ভাই, নামযজ্ঞ অনুষ্ঠানে আমাকে সভাপতি করার জন্য। মাস 2 ধরে ওরা ঘুরছিল। আজ আর কোনো কথাই আমি শুনছি না। অনেক বছর পরে শিহাব ভাইয়ের দেখা পেলাম। রাতে আমার ওখানেই খাবে আর এখানেই থাকবে। তারপর সকালে খেয়ে তবে বেরোবে, দুপুরে আবার খাবে। তোর স্বামী? ও তো ঢাকায়, আগামী সপ্তাহে আসতে পারে। দাদা, শিহাব ভাই, হ্যাঁ, আমি বাসায় যাচ্ছি, তোমরা একটু পরেই এসো। দাদা, আজ আবার পালাতে যেও না। না রে না রে, পালাবো না পালাবো না। হ্যাঁ রে না, পুঁটি মাছ রেখেছিস তো? ফ্রিজে তুলে রেখেছি। কটা বাজে রে শিয়াব? প্রায় 8টা বাজতে যাচ্ছে। চল উঠি এবার। তোর ব্যাগ? আমার ব্যাগ মোবারকের দোকানেই রাখা আছে। দাদা, তোমরা কি বাইরে বারান্দায় বসবে? হ্যাঁ। বুঝতে পারছি দাদা, আজ রাতে তোমাদের ঘুমের। ঠিক ধরেছিস না। তুই শুধু একটা কয়েল জেলে দে, সে সঙ্গে ফ্লাক্স ভর্তি চা আর কয়েকটা পান। কতদিন পরে দেখা, আজকে আমাদের চোখে ঘুম আসতে পারে রে। কত কথা যে জমে রয়েছে। ইচ্ছে হলে তুইও বসতে পারিস, ঘুমলে উঠে যাবি। হরিপদ, সে তো অনেক কথা ভাই। সবটা বলতে গেলে 2-10 রাত লেগে যাবে, তাই ছোট করেই বলছি। উগান্ডা থেকে দক্ষিণ সুদানে যাবার পথে আমরা মাঝপথে অপহৃত হই। 9 জন, সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এর আগেও আমরা স্থলপথে আসা যাওয়া করেছি, কোনো ধরনের সমস্যাই হয়নি। সিকিউরিটির গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমরা দাঁড়িয়ে পড়ি, আর তখনই ঘটনাটা ঘটে যায়। তারপর সিকিউরিটির লোকগুলো কোথায় গেল আমরা জানতেও পারিনি। তবে আমরা 9 জন যে সুদানের এক গেরিলা দলের হাতে বন্দী হয়ে গেছি, সেটা অপহরণের 3 দিন পরে আমরা জানতে পারলাম। আমাদের 2 সপ্তাহ ধরে আস্তানা বদল করে শেষ পর্যন্ত এক পুরাতন দুর্গের মতো পরিত্যক্ত এক বাড়িতে এনে রাখা হলো। সেখানে কাটাতে হলো 4.5 বছরের বন্দি জীবন। তবে আমাদের সাথে ওরা খারাপ আচরণ করেনি, খাবার দাবারও নিয়মিত পেয়েছি। বন্দি হবার মাস 4 পরে ওরাই আমাদের জানালো ওদের 20 জন লোক দক্ষিণ সুদানের সরকারি হেফাজতে আছে। ওদের মুক্তি দিলেই আমাদের ছেড়ে দেওয়া হবে। তারপর 4.5 বছর ওদের লোকজনকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হলো। তার 3 দিন পরে রেড ক্রসের হাতে আমাদের তুলে দেওয়া হলো। মুক্তি পাওয়ার পরে আমরা জানতে পারলাম
আমাদের সোমালিয়া আটকে রাখা হয়েছিল, তারপর জেনেভায় ফেরা, হাসপাতালে 3 মাস, তারপর 3 মাসের ছুটিতে দেশে ফেরা। দেশে ফিরেই জানলাম রানু ঢাকায় নেই। তারপর এই তো দেখছিস। শিহাব, অনেক কথা পাশ কাটিয়ে গেলি। সে যাকে রানু তাহলে ঢাকায় নেই? না, আমার ছোট ভাইয়ের অত্যাচার আর বাড়ি দখলের কারণে রানুকে ঢাকা ছাড়তে হয়। আসিফ নামের এক ছেলে রানুকে তার বাবার বাড়ি হাতীবান্ধায় পাঠিয়ে দেয়। তারপর রানুর বাবার মৃত্যু, ভয়াবহ বন্যায় হাতীবান্ধা গ্রাম হিজলা নদীতে তলিয়ে যাবার পর আবার রানুর হারিয়ে যাওয়া। আমি শুধু একটা খবরই পেয়েছি, ওই সনাতন কাকার মুখ থেকে। সেটাও শোনা খবর। রানু নাকি মুরারিপুর গ্রামে তার কোন এক বন্ধুর বাড়িতে গেছে। মুরারিপুর গ্রামে রানুর বন্ধুর বাড়ি? হিসেব তো মিলছে না শিহাব। আমিও তো রানুর মুখে মুরারিপুরের বন্ধুর কথা কোনোদিন শুনিনি। তবে আলোকনগর, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, যাইনি কোনোদিন। ওদিকের কোনো ছাত্র আমাদের কলেজে আসে না। আমাদের রূপগঞ্জ থেকে দূরত্ব প্রায় 70 মাইলের মতো। তবে মুরারিপুর থেকে হয়তো কাছেও হতে পারে। আলোকনগরে রানুর এক চাচাতো বোন থাকে। মুরারিপুরই হোক অথবা আলোকনগর, আমি বলছি কি, মুরারিপুরই আমাদের যেতে হবে। আমার ছাত্র আছে কয়েকজন। বছর 3 আগে গিয়েছিলাম একবার নামকীর্তনের অনুষ্ঠানে। ওদের কাছে কোনো না কোনো খবর মিলতেও পারে। আমারও তেমনটাই ধারণা। প্রয়োজন হলে 2-5 দিন ওখানে থাকাও যাবে। শিহাব, আসলে কি জানিস, আমরা অনেক কথাই হয়তো ভাবতে চাই, কিন্তু পারি না। অনেক কথা কেন যেন বলতে চেয়েও পারি না। সে তো আমিও বললাম ভাই, সব কথা বলতে গেলে 2-10 দিন লেগে যাবে। যদি রানুকে ফিরে পাই তখন না হয় শোনাবো সব। এবার তোর কথা বল, বৌদি, ছেলে মেয়ে। জেনা, দাদা, আমরা আজ মুরারিপুর যাচ্ছি। মুরারিপুর কেন? সে কথা না হয় ফিরে এসেই বলবো। কিছু একটা লুকোতে চাইছো দাদা? রাতে একবার রানুবাবুর কথা জিজ্ঞেস করলাম, তোমরা দুজনেই পাশ কাটিয়ে গেলে। সকালবেলা আবার জানতে চাইছি কেন যাবে, দুজনেই পাশ কাটিয়ে যাচ্ছ। না ভাই, পাশ কাটিয়ে যাচ্ছে না।
কিছু একটা খুঁজতে যাচ্ছি আমরা। যদি খুঁজে পাই ওখান থেকেই তোকে মোবাইলে জানিয়ে দেব। হ্যাঁ রে, সকালের খাবার হয়ে গেছে? সেই জন্যই তো ডাকতে এসেছি, এসো। কি রেঁধেছিস ভাই? শিয়াব ভাইয়ের প্রিয় লম্বা খিচুড়ি, মানে পাতলা খিচুড়ি। সেই কত বছর আগের কথা এখনো মনে রেখেছিস তুই? দাদা, মেয়েরা অনেক কিছুই ভুলে যায়, আবার অনেক কিছুই মনে রাখে। ও যে মনের সঙ্গে গেঁথে থাকে দাদা, মুছতে চাইলেও মুছতে পারা যায় না। এ কি দাদা, তোমার চোখ যে ভিজে গেছে? না দাদা, তোমাকে দুঃখ দেবার জন্য আমি কথাটা বলিনি। শিয়াব, আয় ভাই, খেতে যাই। আবি, ওই যে ওপাশে নৌকার ঘাট। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি জানি, আগে দুবার এসেছি। একটু 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 অপেক্ষা করেন। এবার নামুন স্যার, দেন ব্যাগগুলো দেন, আমি তুলে দিচ্ছি। আবির, জি। টাকা নাও দুপুরের খাবারের জন্য। যদি আজ ফেরা না হয়, হ্যাঁ, বিকেলে এসে রাতের খাবারের টাকা দিয়ে যাব। না, তুমি এক্ষুনি নিয়ে যা, 200 টাকার হবে তো? এত টাকা লাগবে কেন স্যার? আমি তো নৌকা দিয়ে রেঁধে খাবো। শিয়াব, হ্যাঁ, আয়, মিনিট 10 হাঁটতে হবে। আনন্দ, কে? এ কি স্যার? আরে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন স্যার। আর ইনি? এ হচ্ছে শিয়াব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে লেখাপড়া করেছি। থাক রে বাবা, থাক, এভাবে পায়ে হাত দিতে নেই। জানিস তো, এতে আমি বিব্রত হয়ে পড়ি। নরেশ, তুই চা বলে আয়, আমি বিস্কিট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন স্যার, খবর না দিয়ে এইভাবে? তোর মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি আনন্দ। বলুন স্যার। দোকানে বসে কি? তাহলে স্যার বাড়িতে বসে কথা হবে। আমি বাড়িতে ফোন করে দিচ্ছি। স্যার, বিস্কিট নে। হ্যালো হ্যালো, নিতু। হ্যাঁ, আমার স্যার হরিপদ সান্যাল আর তার এক বন্ধু আসছেন। হ্যাঁ হ্যাঁ, 2:30টার দিকেই আসছে। ওকে স্যার, কেমন আছেন আপনি? তুই তো জানিস আনন্দ, কেমন আছি, কেমন থাকতে হবে, এসব নিয়ে ভাবি না আমি। এবার বল, তোর ব্যবসা কেমন চলছে? আপনাদের আশীর্বাদ স্যার, ভালোই চলছে। নে চা নে। এবার বলুন স্যার। আগেই বলিনি আনন্দ, 2-4 দিন আমাদের থাকতে হতে পারে। তাতে কি, 2-4 দিন কেন স্যার, 2-4 মাস থাকলেও আমার কোনো সমস্যা হবে না। স্যার এবার বলুন। আনন্দ, আমরা একজন মানুষকে খুঁজতে এসেছি। মানুষকে খুঁজতে? আমরা শুধু শোনা কথায়, মানে যিনি আমাদের খবরটা দিয়েছেন তিনি শোনা খবরই দিয়েছেন, তাই আশা নিরাশা নিয়েই তোর কাছে এসেছি। মানুষটার নাম বলবেন তো স্যার? আশপাশের 2-10 গ্রামের মানুষ তো আমাদের কাছে মালপত্র কিনতে আসে। তাছাড়া 20-30 জন নৌকার মাঝিও আছে। প্রয়োজন হলে থানা পুলিশকেও আমরা কাজে লাগাতে পারি। এবার মানুষটার নাম ধাম বলুন তো স্যার। নাম রানু। রানু? বয়স 35 থেকে 40-এর মধ্যে হবে, রং শ্যামলা, সঙ্গে তার ছোট এক মেয়ে আছে, বয়স বছর 6। কি হাসছিস যে? না স্যার, আমি 6 জন রানুকে চিনি, সবাই মুরারিপুরের। তার মধ্যে 2 জন হিন্দু, 1 জন বৈষ্ণব আর 3 জন মুসলমান। সবাই কিন্তু শিক্ষকতা করে। 3 জন প্রাইমারির শিক্ষক, 2 জন হাই স্কুলের আর 1 জন মহিলা কলেজের। উনি বছর 2 আগে জয়েন করেছেন, ইংরেজির শিক্ষিকা। ইংরেজির শিক্ষিকা? হ্যাঁ স্যার, রং শ্যামলা, লম্বা চুল, কথা বলেন সুন্দর করে। হ্যাঁ, বা 5-6 বছরের একটা মেয়ে আছে। পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ। বাড়ি হাতিবান্ধায়। ও গ্রাম তো হিজলা নদী পুরোটাই গ্রাস করে নিয়েছে স্যার। আমার ছোট বোনের বিয়ে দিয়েছিলাম ওই গ্রামে। ওরা মুরারিপুরেই থাকে। স্যার, বিকেলেই আমি ম্যাডামের বাসায় নিয়ে যাব। স্যার, আমি এবার খেয়ে নিই। হ্যাঁ বাবা, যা যা, খেয়ে নে।
বুঝলি সাহেব, আনন্দ একটু বেশি কথা বলে। আরে না না, ঠিক আছে। তুই যে এভাবে নিজেকে সামলে রাখবি ভাবতে পারিনি আমি। হরিপদ, আবেগের দুয়ার খুলে গেল, মানুষ তার সব শক্তি হারিয়ে ফেলে। হরিপদ, বিকেলে আমাকে রানুর মুখোমুখি দাঁড়াতে হবে। ওখানে আমার মেয়ে শিমুল আছে। আমি জানি না ওখানে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে। হরিপদ, আমরা 8 বছরের অদেখা জীবনের কাছাকাছি আসতে যাচ্ছি। 8 বছর পর, 8 বছর, অনেকগুলো দিন, অনেকগুলো মাস। সময় আমাদের নিষ্পেষিত করেছে। এর মূল্য কে কতটা দিয়েছি তোকে তো বলেছি। এই মূল্যের বিনিময় কে কতটা পাবো আমি জানি না। জানি না হরিপদ, আমি জানি না। মানুষ অনেক কিছুই জানে না, মানুষ জানতেও পারে না। তাই আমি সারাটা পথ চুপ করে থেকেছি। আমি শুধু ভেবেছি, কিন্তু ভাবনার সূত্রগুলো কেন যেন এক সুতোয় আমি গাঁথতে পারিনি। হরিপদ, হরিপদ রে, আজ এই মুহূর্তে শুধু নয়, এখানে আসবার সারাটা পথ জুড়ে কেন জানি না আমাকে যেমন খুঁজেছি তেমনি খুঁজেছি রানুকে। এখানে একই সূত্রে আমাকে আর রানুকে গাঁথতে পারিনি। আমি জানি না হরিপদ, আমি জানি না একে আমার ভয় না আমার সংশয় নাকি অন্য কিছু। আমি জানি না হরিপদ, আমি ঠিক তোকে বোঝাতে পারছি না। শিয়াব, আমি জানি, আমি বুঝি তুই অস্বাভাবিক অবস্থান করছিস। রানুও মনে হয় তেমনি পরিস্থিতির মুখোমুখি হবে। আমি মনে করছি তারপর তোরা দুজনে বৈশাখী ঝড়ের মতো আপনাতে আপনি নীল হয়ে যাবি। আমি বুঝি শিয়াব, 8 বছর অনেক সময়, অনেক মাস, অনেক দিন। শিয়াব, আমার কোনো ভয় নেই, আমার কোনো সংশয়ও নেই। স্যার, আমাকে যে দোকানে যেতে হবে, এই সময়টা বেশি ভিড় হয়। 5টা বেজে গেছে স্যার। ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। স্কুল কলেজে পরীক্ষা চলছে তো, তাই বোধ হয়। ম্যাডামের এক বোনের মেয়ে থাকে, ওকেও তো দেখছি না। ঠিক আছে আনন্দ, তুই যা। তেমন কিছু হলে তোকে জানাবো। মোবাইল নাম্বার তো নিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, রাত 9টার দিকে আমি আসবো। ঠিক আছে। ছোট্ট একটা বাড়ি, পুরনো এই বাড়িটা রানুর এক বন্ধু কিনে নেবার ব্যবস্থা করে দেয়। বাড়ির সামনে পুরনো এক বকুল গাছ, বাতাসে ফুল ঝরে ঝরে পড়ছে। আমরা দুজন বসে আছি বাইরের বারান্দায়, পেতে রাখা হেলান বেঞ্চে। গাছপালায় চারদিকটা সবুজ হয়ে আছে। সবুজের ফাঁকে ফাঁকে নতুন পুরাতন বাড়ি। আমি বেশ বুঝতে পারছি শিয়াবের মনের ভেতরে ঝড় বইছে। দীর্ঘ 8টা বছর অনেক লম্বা একটা সময়। আমি জানি না, বুঝতেও পারছি না দুজন মুখোমুখি হলে কি ঘটবে। কি বলবে রানু, কি বলবে শিহাব, কি বলবে শিমুল? রানু কি রেগে যাবে? না, রানুকে চিনি তো আমি, তাকে তো রাখতে দেখিনি কখনো। খেপিয়ে দিলে শুধু হাসতো। মনে হচ্ছে ওপাশের দরজার তালা খুলে কেউ বাড়িতে ঢুকলো। শিয়াব চোখ বন্ধ করে ধ্যানমগ্নের মতো বসে আছে। মনে হচ্ছে কোনো চেতনাই যেন কাজ করছে না। শিয়াবের এই রূপটা ছাত্র জীবনে অনেকবার দেখেছি। যাই, বারান্দার এই দরজার কড়াটা নাড়ি। আসসালামু আলাইকুম। আপনারা, এর আগে তো কখনো দেখিনি আপনাদের। আমরা রূপবন থেকে এসেছি, রানু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। ও, খালা 6টার মধ্যে এসে যাবেন। কলেজে টেস্ট পরীক্ষা চলছে তো, খালার আজ দুবেলাই ডিউটি ছিল। আপনারা ভেতরে বসুন, আমি চা দিই আপনাদের। তোমাকে তো চিনলাম না মা, নামটাও জানা হলো না। আমার নাম আলো, খালা আমার মায়ের চাচাতো বোন। আমার বাড়ি আলোকনগর। আমরা বাইরে বসে আলো মা। কেন?
বাইরে বসতেই ভালো লাগছে। তুমি এখানেই চা দাও। ঠিক আছে। আলো, কারা এসেছে বললি? খালা, আগে তো কখনো দেখিনি তাদের। বললেন রূপগঞ্জ থেকে এসেছেন। চা দিয়েছিস? ঠিক আছে। রূপগঞ্জ, হাত মুখ ধুয়ে এসে দেখছি আমি। আমার চাটা দিয়ে লিপির বাসা থেকে শিমুলকে নিয়ে আয়। আচ্ছা। রানুবাবু, আমাকে আমাকে